পৃষ্ঠা ৬৩। প্রশ্ন ১১। বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি কি? মার্কস 2+4। উত্তর: বিবর্তন যে অমাধ্য অনুমানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্যকে একই রেখে এবং গুণের পরিবর্তন করে যুক্তিবাক্যের বিধেয়র বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে পণ্য করে অর্থটিকে একই রাখা হয় এবং সিদ্ধান্তে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, সেই অমাধ্যম অনুমানকেই বলা হয় বিবর্তন। অভার্সন। বিবর্তনের ক্ষেত্রে মোট দুটি নিরপেক্ষ বচন থাকে। এই দুটি বচনের একটি হলো যুক্তিবাক্য এবং অপরটি হলো সিদ্ধান্ত। বিবর্তনের যুক্তিবাক্যকে বলা হয় বিবর্তনীয়, ওভারটেন্ড, এবং সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত, অভার্স। বিবর্তনীয় বচন থেকে সরাসরিভাবেই বিবর্তিত বচনটি প্রতিষ্ঠিত হয়। উদাহরণ 1। সকল মানুষ হয় স্বার্থপর ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে লেখা বিবর্তনীয়। সুতরাং কোনো মানুষ নয় অস্বার্থপর ব্র্যাকেটে ই, পাশে অ্যারো দিয়ে লেখা বিবর্তিত। এখানে বিবর্তনীয় থেকে বিবর্তিত একটি ডাউনওয়ার্ড অ্যারো দিয়েও দেখানো হয়েছে। উদাহরণ 2। কোনো মানুষ হয় প্রবঞ্চক ব্র্যাকেটে আই, পাশে অ্যারো দিয়ে লেখা বিবর্তনীয়। সুতরাং কোনো মানুষ নয় অপ্রবঞ্চক ব্র্যাকেটে ও, পাশে অ্যারো দিয়ে লেখা বিবর্তিত। বিবর্তনের নিয়মাবলী। বিবর্তন প্রক্রিয়াকে যথাযথভাবে সম্পন্ন করার জন্য তর্কবিজ্ঞানীরা 4টি নিয়মের উল্লেখ করেছেন। এই 4টি নিয়মকে সংক্ষেপে উল্লেখ করা হলো। প্রথম নিয়ম: যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে। দ্বিতীয় নিয়ম: যুক্তিবাক্যের বিধেয়র বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। তৃতীয় নিয়ম: যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, অর্থাৎ যুক্তিবাক্য হ্যাঁবাচক হলে সিদ্ধান্তটি নাবাচক হবে, আর যুক্তিবাচ্য নাবাচক হলে সিদ্ধান্তটি হ্যাঁবাচক হবে। চতুর্থ নিয়ম: যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ এক হবে, অর্থাৎ যুক্তিবাক্য সামান্য হলে সিদ্ধান্ত বিশেষ হবে এবং যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত সামান্য হবে। বিবর্তনের এই 4টি নিয়মকে উদাহরণের মাধ্যমে সহজেই বোঝা যায়। পরিমাণ, উদ্দেশ্য। আচ্ছা, এখানে একটি টেবিল দেওয়া আছে, ওখানে লেখা আছে ওপরে পরিমাণ, তারপরে লেখা উদ্দেশ্য, তারপরে গুণ, তারপরে বিধেয়, তারপরে বচন। পরিমাণের নিচে লেখা সকল, উদ্দেশ্যর নিচে লেখা ভারতীয়, গুণের নিচে লেখা হয়, বিধেয়র নিচে লেখা নাগরিক এবং বচনে লেখা এ। সকল ভারতীয় হয় নাগরিক ব্র্যাকেটে এ। এটি হলো বিবর্তনীয়। সুতরাং কোনো ভারতীয় নয় অনাগরিক ব্র্যাকেটে ই বিবর্তিত। আচ্ছা, এখানে টেবিলের শেষে কোনোর নিচে একটি অ্যারো দিয়ে লেখা এক, ভারতীয় হলো এক, নয় হলো ভিন্ন, অনাগরিক হলো বিরুদ্ধ পদ, তো ব্র্যাকেটে ই। প্রশ্ন 12। অন্তরাবর্তন বা বিপরিবর্তন কি? উদাহরণ সহযোগে অন্তরাবর্তনের প্রকারগুলি উল্লেখ করো। মার্কস 2+4। অন্তরাবর্তন বা বিপরিবর্তন যে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধ পদকে উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে সিদ্ধান্তে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, তাকেই বলে অন্তরাবর্তন বা বিপরিবর্তন, ইনভার্সন। এটিও নতুন কোনো রীতি নয়। আবর্তন ও বিবর্তনের যুক্ত প্রয়োগের ফলে এর উদ্ভব হয়েছে। অন্তরাবর্তনকে তাই কোনো নতুন প্রক্রিয়া বলা যায় না।
উদাহরণসহ অন্তরাবর্তনের প্রকার। অন্তরাবর্তন বা বিপরিবর্তন হলো দুই প্রকারের। এক, পূর্ণ অন্তরাবর্তন ব্র্যাকেটে কমপ্লিট ইনভার্সন। দুই, আংশিক অন্তরাবর্তন ব্র্যাকেটে পার্শিয়াল ইনভার্সন। পূর্ণ অন্তরাবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তের বিধেয় পদটি যুক্তিবাক্যের বা প্রদত্ত বচনের বিরুদ্ধ পদ হয়, কিন্তু আংশিক অন্তরাবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের বিধেয় এক হবে। অন্তরাবর্তনের যুক্তিবাক্যকে অন্তরাবর্তনীয় বলা হয় আর সিদ্ধান্তকে বলা হয় অন্তরাবর্তিত। উদাহরণ: মূল বচন সকল দার্শনিক হয় চিন্তাবিদ ব্র্যাকেটে এ, এটি হলো মূল বচন। মূল বচন থেকে একটি ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে লেখা মূল বচনের বিবর্তন। কোনো দার্শনিক নয় অচিন্তাবিদ ব্র্যাকেটে ই, এটি হলো বিবর্তিত। আবার মূল বচনের বিবর্তন থেকে ডাউনওয়ার্ড অ্যারো বিবর্তিতের আবর্তন। কোনো অচিন্তাবিদ নয় দার্শনিক ব্র্যাকেটে ই, কোনো ইয়ের নিচে লেখা আবর্তিত। এবার বিবর্তিতের আবর্তন থেকে ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে হলো আবর্তিতের বিবর্তন। সকল অচিন্তাবিদ হয় অদার্শনিক ব্র্যাকেটে এ, বিবর্তিত ব্র্যাকেটে। আবর্তিতের বিবর্তন, ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে লেখা বিবর্তিতের আবর্তন। কোনো কোনো অদার্শনিক হয় অচিন্তাবিদ ব্র্যাকেটে আই। ব্যাখ্যা: এটি হলো পূর্ণ অন্তরাবর্তন। এখানে দেখা যায় যে মূল বচনের বিধেয় পদ তথা চিন্তাবিদ পদটির বিরুদ্ধ পদ অচিন্তাবিদ পদটি সিদ্ধান্তের বিধেয় রূপে গণ্য হয়েছে। এর ফলে এটি পূর্ণ অন্তরাবর্তনে মর্যাদা লাভ করেছে। কিন্তু শেষের বচনটি তথা আই বচনটি যদি আবার বিবর্তন করা হয় তাহলে যা পাওয়া যায় তা হলো কোনো কোনো অদার্শনিক নয় চিন্তাবিদ ব্র্যাকেটে ও। এটি হলো একটি আংশিক অন্তরাবর্তন, কারণ এখানে মূল বচনের বিধেয় পদটি এবং সিদ্ধান্তের বিধেয় পদটি একই হয়েছে। এর ফলে এটি একটি আংশিক অন্তরাবর্তনে মর্যাদা পেয়েছে। পূর্ণ ও আংশিক অন্তরাবর্তনের বিষয় দুটিকে বাচনিক আকারে উল্লেখ করা যায়। সাংকেতিক উদাহরণ: মূল বচন সকল এস হয় পি ব্র্যাকেটে এ, মূল বচন। এবার মূল বচন থেকে ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে লেখা মূল বচনের বিবর্তন। কোনো এস নয় অপি ব্র্যাকেটে ই, বিবর্তিত। এবার মূল বচনের বিবর্তন থেকে ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে লেখা বিবর্তিতের আবর্তন। কোনো অপি নয় এস ব্র্যাকেটে ই, আবর্তিত। বিবর্তিতের আবর্তন থেকে ডাউনওয়ার্ড অ্যারো আবর্তিতের বিবর্তন। সকল অপি নয় অ এস ব্র্যাকেটে এ, বিবর্তিত। এবার আবর্তিতের বিবর্তন থেকে ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে লেখা বিবর্তিতের আবর্তন। কোনো কোনো অ এস হয় অপি ব্র্যাকেটে আই, পূর্ণ অন্তরাবর্তন। এবার বিবর্তিতের আবর্তন, ডাউনওয়ার্ড অ্যারো আবর্তিতের বিবর্তন। কোনো কোনো অ এস নয় পি ব্র্যাকেটে ও, আংশিক অন্তরাবর্তন। পৃষ্ঠা 64। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী টাইপ 2, মার্কস 3। প্রশ্ন 1, অমাধ্যম ও মাধ্যম অনুমান কাকে বলে? অমাধ্যম ও মাধ্যম অনুমান। উত্তর: অনুমান হলো এক প্রকার মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা জ্ঞাত কোনো বিষয় থেকে অজ্ঞাত বা অজানা কোনো বিষয়ে জ্ঞান লাভ করি। অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যুক্তি বা ব্র্যাকেটে আর্গুমেন্ট। অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য থাকলেও তর্কবিদ্যায় অনুমান ও যুক্তিকে সাধারণত সমার্থক রূপে উল্লেখ করা হয়।
তর্কবিদ্যায় অনুমান বা যুক্তিকে দুভাগে ভাগ করা হয়েছে: অবরোহ যুক্তি বা অনুমান, ডিডাকটিভ আর্গুমেন্ট, এবং আরোহ যুক্তি বা অনুমান, ইন্ডাকটিভ আর্গুমেন্ট। অবরোহ যুক্তি বা অনুমানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে: এক, অমাধ্যম অনুমান, ইমিডিয়েট ইনফারেন্স, এবং দুই হলো মাধ্যম অনুমান, মিডিয়েট ইনফারেন্স। অমাধ্যম অনুমান: যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি একটি মাত্র যুক্তিবাক্য থেকে সরাসরি ও অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং এদের মাঝখানে সাহায্যকারী আর কোনো যুক্তিবাক্য থাকে না, তাকে বলা হয় অমাধ্যম অনুমান। এই ধরনের অনুমানে সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যের চেয়ে অধিক ব্যাপকতর নয়। অমাধ্যম অনুমানের উদাহরণে আবর্তন, বিবর্তন, সমবিবর্তন ও বিরোধ অনুমানে প্রভৃতি উল্লেখ করা যায়। উদাহরণ: কোনো মানুষ নয় গ্রহান্তরের জীব ব্র্যাকেটে ই, অ্যারো দিয়ে লেখা, পাশে অ্যারো দিয়ে লেখা যুক্তিবাক্য। সুতরাং কোনো গ্রহান্তরের জীব নয় মানুষ, ব্র্যাকেটে ই, অ্যারো দিয়ে সিদ্ধান্ত। প্রথমটি যুক্তিবাক্য, পরেরটি সিদ্ধান্ত। উদাহরণটিতে দেখা যায় যে এখানে যুক্তিবাক্যের সংখ্যা হলো একটি। এই একটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। এদের মাঝখানে সাহায্যকারী হিসেবে আর কোনো দ্বিতীয় যুক্তিবাক্য নেই। আবার এখানে যে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয়েছে তার ব্যাপকতা কখনোই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করেনি। সে কারণেই এরূপ অনুমানটি একটি অমাধ্যম অনুমান রূপেই গণ্য। মাধ্যম অনুমান: যে অবরোহ অনুমানে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে না, সেই অবরোহ অনুমানকেই বলা হয় মাধ্যম অনুমান। মাধ্যম অনুমানের দৃষ্টান্ত রূপে ন্যায় অনুমানের উল্লেখ করা যায়। উদাহরণ: সকল ভাষা হয় মনের ভাব প্রকাশক, ব্র্যাকেটে এ, ব্র্যাকেটে লেখা প্রধান যুক্তিবাক্য। বাংলা হয় মনের ভাব প্রকাশক, ব্র্যাকেটে এ, পাশে লেখা অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং বাংলা হয় একটি ভাষা, ব্র্যাকেটে এ, পাশে লেখা সিদ্ধান্ত। ব্যাখ্যা: উদাহরণটিতে দেখা যায় যে এখানে একাধিক তথা দুটি যুক্তিবাক্য রয়েছে। এই দুটি যুক্তিবাক্যের প্রথমটিকে প্রধান যুক্তিবাক্য এবং দ্বিতীয়টিকে অপ্রধান যুক্তিবাক্য বলা হয়। এখানে যে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয়েছে তা যুক্তিবাক্য দুটি থেকেই অনিবার্যভাবে নিঃসৃত। একটিকে বাদ দিয়ে আরেকটি থেকে সিদ্ধান্তটিকে কখনোই নিঃসৃত করা যায় না। অর্থাৎ দ্বিতীয়টির মাধ্যমেই প্রথমটি থেকে সিদ্ধান্তটিকে অনিবার্যভাবে নিঃসৃত করা যায়। সে কারণে এই ধরনের অনুমানকে বলা হয় মাধ্যম অনুমান। সিদ্ধান্তটির ব্যাপকতা যুক্তিবাক্যের ব্যাপকতা থেকে কখনোই ব্যাপকতর নয়। প্রশ্ন 2: নিষেধমূলক আবর্তন কি? উত্তর: নিষেধমূলক আবর্তন কোনো কোনো যুক্তিবিজ্ঞানী ও বচনের আবর্তনের পরিপ্রেক্ষিতে একটি বিকল্প পদ্ধতির কথা উল্লেখ করেছেন যুক্তিবিজ্ঞানে, যা নিষেধমূলক আবর্তন নামে পরিচিত। নিষেধমূলক আবর্তনের বৈধতা বিচার: নিরপেক্ষ আবর্তনের ক্ষেত্রে দাবি করা হয় যে ও বচনের ক্ষেত্রে নঞ্চর্থক সংযোজকটিকে বিদেহের সঙ্গে যুক্ত করে একটি সদর্থক বচনে রূপান্তরিত করতে হবে। এরপর ওই বচনটির আবর্তন করতে হয়, যথা যুক্তিবাক্য ও কোনো কোনো প্রাণী নয় মানুষ, ব্র্যাকেটে মূল আবর্তনীয় বচন। সমার্থক বচন আই, কোনো কোনো প্রাণী হয় অমানুষ, ব্র্যাকেটে পরিবর্তিত বচন। সিদ্ধান্ত: সুতরাং আই, কোনো কোনো অমানুষ হয় প্রাণী, ব্র্যাকেটে আবর্তিত বচন। এই নিষেধমূলক আবর্তনটিকে কিন্তু বৈধ বলা যায় না, কারণ এরূপ আবর্তনের ক্ষেত্রে আবর্তনের দ্বিতীয় এবং তৃতীয় নিয়ম দুটিকে লঙ্ঘন করা হয়। কারণ দ্বিতীয় নিয়মে যুক্তিবাক্য বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে উল্লেখ না করে তার বিরুদ্ধ পদকেই উদ্দেশ্য করা হয়েছে। আবার তৃতীয় নিয়মের উল্লেখ লঙ্ঘন করে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে।
সুতরাং বৈধতার বিচারে নিষেধমূলক আবর্তন কোনোভাবেই বৈধ নয়, কিংবা বলা যায় যে এই ধরনের আবর্তন প্রক্রিয়া অবৈধ। প্রশ্ন 3, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? উত্তর, এ বচনের সরল আবর্তন সম্ভব না হওয়ার কারণ। সাধারণত উল্লেখ করা যায় যে এ বচনের সরল আবর্তন বা সম আবর্তন সম্ভব নয়, কারণ আবর্তনের ফলে আবর্তনীয় ব্র্যাকেটে যুক্তিবাক্য এবং আবর্তিতের ব্র্যাকেটে সিদ্ধান্ত পরিমাণ যদি এক হয় তাহলে তাকেই বলা হয় সরল আবর্তন। এর ফলে এ বচনের আবর্তন করলে সিদ্ধান্তে এ বচনকেই প্রতিষ্ঠা করতে হয়, কারণ এ বচন হলো সামান্য সদর্থক বা সার্বিক হ্যাঁ বচন, আর এই এ বচনকে যদি যুক্তিবাক্য রূপে গ্রহণ করা হয় তাহলে সিদ্ধান্তটিকে সার্বিক হ্যাঁ বচন হতে হয়। কিন্তু সিদ্ধান্তে যদি সামান্য সদর্থক বা সার্বিক হ্যাঁবাচক বচন প্রতিষ্ঠা করা হয় তাহলে সেক্ষেত্রে আবর্তনের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করা হয়। এই চতুর্থ নিয়মকে লঙ্ঘন করার হাত থেকে রেহাই পাওয়ার জন্যেই তর্কবিদগণ পরিমাণের পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্তে আই বচন তথা বিশেষ সদর্থক বা হ্যাঁবাচক বচনের প্রতিষ্ঠার কথা বলেছেন। এর ফলে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণগত পার্থক্য দেখা যায় এবং আবর্তনটি আর সরল না থেকে অসরলভাবে উপস্থাপিত হয়। পৃষ্ঠা 65। উদাহরণ: সকল মানুষ হয় মরণশীল জীব। এ পাশে আরো দিয়ে লেখা আবর্তনীয়। সুতরাং সকল মরণশীল জীব হয় মানুষ, ব্র্যাকেটে এ পাশে আরো দিয়ে লেখা আবর্তিত। ব্যাখ্যা: এক্ষেত্রে দেখা যায় যে এ বচনের আবর্তন করার ফলে সিদ্ধান্তে এ বচনকেই প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে আবর্তনের প্রথম তিনটি নিয়মকে যথাযথভাবে অনুসরণ করা হলেও চতুর্থ নিয়মকে যথাযথভাবে অনুসরণ করা সম্ভব হয়নি, কারণ আমরা জানি যে এ বচন শুধুমাত্র উদ্দেশ্যকেই ব্যাপ্য করে, বিধেয়কে করে না। এক্ষেত্রে যুক্তিবাক্যটি এ বচন বলে এর বিধেয় পদটি ব্যাপ্য নয়, কিন্তু আবর্তনের ফলে যুক্তিবাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে অবস্থান করে। সিদ্ধান্তটি এ বচন হওয়ায় তার উদ্দেশ্য পদটিও ব্যাপ্য হয়ে যায়। এর ফলে আবর্তনের চতুর্থ নিয়মটিকে লঙ্ঘন করা হয়েছে। আবর্তনের চতুর্থ নিয়ম হল, যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এর ফলে দাবি করা যায় যে এ বচনের সরল বা সম আবর্তন সম্ভব নয়। ব্র্যাকেটে এ প্রপোজিশন ক্যান নট বি কনভার্টেড সিম্পলি, ব্র্যাকেট ক্লোজ। প্রশ্ন 4, সরল আবর্তন ও অসরল আবর্তন কাকে বলে? উত্তর, সরল আবর্তন ও অসরল আবর্তন যে আবর্তন প্রক্রিয়ায় আবর্তনের চারটি নিয়মকেই যথাযথভাবে অনুসরণ করা হয় এবং আবর্তনীয় তথা যুক্তিবাক্য ও আবর্তিত তথা সিদ্ধান্তের মধ্যে পরিমাণেরও কোনো ভেদ থাকে না, সেই আবর্তন প্রক্রিয়াকেই বলা হয় সরল আবর্তন, সিম্পল কনভার্সন। অর্থাৎ এই ধরনের আবর্তনে যুক্তিবাক্য ও সিদ্ধান্ত উভয়েই একসঙ্গে সামান্য অথবা বিশেষ রূপে গণ্য হয়। উদাহরণ: সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, ব্র্যাকেটে এ আবর্তনীয়। সুতরাং সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, ব্র্যাকেটে এ পাশে অ্যারো দিয়ে আবর্তিত। অসরল আবর্তন যে আবর্তন প্রক্রিয়া আবর্তনের চারটি নিয়মকে যথাযথভাবে অনুসরণ করার ক্ষেত্রে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে পরিমাণগত পার্থক্য পরিলক্ষিত হয়, সেই আবর্তন প্রক্রিয়াকেই বলা হয় অসরল আবর্তন। যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ সমান নয় বলে এই ধরনের আবর্তনকে অলস আবর্তন রূপেও উল্লেখ করা যায়। এক্ষেত্রে সিদ্ধান্তের পরিমাণ যুক্তিবাক্যের পরিমাণের চেয়ে কম বলে একে সীমিত আবর্তন, কনভার্সন বাই লিমিটেশন রূপেও উল্লেখ করা হয়। উদাহরণ:
সকল মানুষ হয় মরণশীল জীব, ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে লেখা আবর্তনীয়। সুতরাং কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ, ব্র্যাকেটে আই, পাশে অ্যারো দিয়ে লেখা আবর্তিত। ব্যাখ্যা। এরূপ উদাহরণটির ক্ষেত্রে দেখা যায় যে এখানে আবর্তন প্রক্রিয়ার প্রথম নিয়মটির পরিপ্রেক্ষিতে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়েছে, দ্বিতীয় নিয়মটির পরিপ্রেক্ষিতে যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, তৃতীয় নিয়মটির পরিপ্রেক্ষিতে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ এক হয়েছে, কিন্তু চতুর্থ নিয়মটিকে মানতে গিয়ে এখানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন ঘটানো হয়েছে। যুক্তিবাক্যটি যেখানে সামান্য বা সার্বিক পরিমাণকে সূচিত করে, সেখানে সিদ্ধান্তটি বিশেষ বা আংশিক পরিমাণকে সূচিত করে। সে কারণেই এরূপ আবর্তনকে সীমায়িত আবর্তন বা অসরল আবর্তন বলা হয়। প্রশ্ন 5, সরল ও অসরল আবর্তনের পার্থক্য দেখাও। উত্তর। সরল ও অসরল আবর্তনের পার্থক্য। এখানে একটি টেবিল করা হয়েছে যার মধ্যে 3টে কলাম আছে। বিষয়, সরল আবর্তন, অসরল আবর্তন। বিষয় 1, পরিমাণগত। সরল আবর্তন। সরল আবর্তনে পরিমাণগত কোনো পার্থক্য থাকে না। আবর্তনীয় ও আবর্তিতের পরিমাণ তাই একই থাকে। অসরল আবর্তন। অসরল আবর্তনে পরিমাণগত পার্থক্য থাকে, আবর্তনীয় ও আবর্তিতের পরিমাণ তাই ভিন্ন হয়। 2, বিষয় অর্থগত। সরল আবর্তনে আবর্তনীয় ও আবর্তিতের মধ্যে কোনো অর্থগত পার্থক্য থাকে না। অসরল আবর্তনে আবর্তনীয় ও আবর্তিতের মধ্যে অর্থগত পার্থক্য লক্ষ্য করা যায়। 3, বিষয় মূল বচনগত। সরল আবর্তনে আবর্তিতকে পুনরায় আবর্তন করলে মূল বচনে ফিরে আসা যায়। অসরল আবর্তনে আবর্তিতকে পুনরায় আবর্তন করলে মূল বচনে ফিরে আসা যায় না। 4, মান্যতাগত। সরল আবর্তনকে সাবেকি ও আধুনিক যুক্তিবিজ্ঞানীরা সকলেই মান্যতা প্রদান করেন। অসরল আবর্তনকে আধুনিক যুক্তিবিজ্ঞানীরা মান্যতা প্রদান করেন না। প্রশ্ন 6, বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন কি? কয়েকটি উদাহরণ দাও। উত্তর। বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন। নিরপেক্ষ বচনের সরল আবর্তন ছাড়াও আরও এক বিশেষ ধরনের আবর্তন দেখা যায়। আবর্তনের এই বিশেষ রূপটি হল বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন, ইনফারেন্স বাই কনভার্স রিলেশন। এই ধরনের আবর্তনের প্রবক্তা হলেন প্রখ্যাত তর্কবিদ কিনস। বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তনের উদাহরণ। এ ধরনের আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় বচনের উদ্দেশ্য ও বিধেয়কে পারস্পরিকভাবে সম্বন্ধভিত্তিক হতে হয়। তাই উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধের আবর্তন ঘটিয়েই আবর্তন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। অর্থাৎ সম্বন্ধের উপর ভিত্তি করে আবর্তনের মাধ্যমে আমরা যুক্তিবাক্য ব্র্যাকেটে আবর্তনীয় থেকে একটি সিদ্ধান্ত ব্র্যাকেটে আবর্তিত প্রতিষ্ঠা করতে সমর্থ হই। পৃষ্ঠা 68, ভুল, পৃষ্ঠা 66। এখানে একটি টেবিল করা হয়েছে উদাহরণের। উদাহরণ 1, দশরথ হন রামচন্দ্রের পিতা, ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে আবর্তনীয়। সুতরাং রামচন্দ্র হন দশরথের পুত্র, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে আবর্তিত। উদাহরণ 2, শেক্সপিয়ার হন ওথেলোর স্রষ্টা, ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে লেখা আবর্তনীয়। সুতরাং ওথেলো হয় শেক্সপিয়ারের সৃষ্টি, ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে আবর্তিত। উদাহরণ 3,
রামকৃষ্ণ হন বিবেকানন্দের গুরু, ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে লেখা আবর্তনীয়। সুতরাং বিবেকানন্দ হন রামকৃষ্ণের শিষ্য, ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে আবর্তিত। উদাহরণ 4, অশোক হয় অশোকার স্বামী, ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে আবর্তনীয়। সুতরাং অশোকা হয় অশোকের স্ত্রী, ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে আবর্তিত। উদাহরণ 5, রামবাবু হন শ্যামবাবুর প্রভু, ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে আবর্তনীয়। সুতরাং শ্যামবাবু হন রামবাবুর ভৃত্য, ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে আবর্তিত। উদাহরণ 6, সুস্মিতা হন মধুমিতার মা, ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে আবর্তনীয়। সুতরাং মধুমিতা হন সুস্মিতার মেয়ে, ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে আবর্তিত। প্রশ্ন 7, নিম্নলিখিত বাক্যগুলির আবর্তন করো। 1, ভারতবর্ষ একটি স্বাধীন দেশ। 2, একখানি বই টেবিলে আছে। 3, কুকুর বেড়াল নয়। 4, কিছু আম মিষ্টি। 5, শোষকরা কখনোই সমাজের বন্ধু নয়। 6, মানুষ সাধারণত দয়ালু হয়। 7, কতিপয় ছাত্র পরিশ্রমী হয়। 8, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। এখানে একটি টেবিল করা হয়েছে, আমাদের 3টে কলাম করা হয়েছে। প্রথমটি বাক্য, দ্বিতীয়টি তর্কবিজ্ঞানসম্মত আকার LF আবর্তনীয় এবং তৃতীয়টি আবর্তিত। বাক্য 1, ভারতবর্ষ একটি স্বাধীন দেশ। তর্কবিজ্ঞানসম্মত আকার বা আবর্তনীয় হলো ভারতবর্ষ হয় একটি স্বাধীন দেশ, ব্র্যাকেটে এ, আর আবর্তিত হলো সুতরাং কোনো কোনো স্বাধীন দেশের একটি হয় ভারতবর্ষ, ব্র্যাকেটে আই। 2, একখানি বই টেবিলে আছে। আবর্তনীয় হলো কোনো কোনো বই হয় এমন বস্তু যা টেবিলে আছে, ব্র্যাকেটে আই। আবর্তিত হলো সুতরাং কোনো কোনো বস্তু যা টেবিলে আছে হয় বই, ব্র্যাকেটে আই। 3 নম্বর বাক্য, কুকুর বেড়াল নয়। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো কুকুর নয় বিড়াল, ব্র্যাকেটে ই। আবর্তিত সুতরাং কোনো বিড়াল নয় কুকুর, ব্র্যাকেটে ই। বাক্য 4, কিছু আম মিষ্টি। আবর্তনীয় হলো কোনো কোনো আম হয় মিষ্টি ফল, ব্র্যাকেটে আই। সুতরাং কোনো কোনো মিষ্টি ফল হয় আম, ব্র্যাকেটে আই। 5, শোষকরা কখনোই সমাজের বন্ধু নয়। আবর্তনীয় হলো কোনো শোষক নয় সমাজের বন্ধু, ব্র্যাকেটে ই। সুতরাং আবর্তিত হলো সুতরাং কোনো সমাজের বন্ধু নয় শোষক, ব্র্যাকেটে ই। 6, বাক্য 6, মানুষ সাধারণত দয়ালু হয়। আবর্তনীয়, কোনো কোনো মানুষ হয় দয়ালু ব্যক্তি, ব্র্যাকেটে আই। আবর্তিত সুতরাং কোনো কোনো দয়ালু ব্যক্তি হয় মানুষ, ব্র্যাকেটে আই। 7, বাক্য, কতিপয় ছাত্র পরিশ্রমী হয়। আবর্তনীয়, কোনো কোনো ছাত্র হয় পরিশ্রমী ব্যক্তি, ব্র্যাকেটে আই। আবর্তিত সুতরাং কোনো কোনো পরিশ্রমী ব্যক্তি হয় ছাত্র, ব্র্যাকেটে আই। বাক্য 8, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। আবর্তনীয়, কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার, ব্র্যাকেটে ই। আবর্তিত সুতরাং কোনো বৃত্তাকার নয় বর্গক্ষেত্র, ব্র্যাকেটে ই।